আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আবারও তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আর্থিক বিবরণী পর্ব নাম্বার 2 এর শুরুতেই তোমাদের অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে মোট মুনাফা পর্যন্ত করেছি। আজকে আমরা দেখাবো কিভাবে নিট মুনাফা বের করতে হয়, তার আগে কিভাবে পরিচালন মুনাফা বের করতে হয় সেটাও দেখাবো। তো আমরা জানো গত ক্লাসে কি করেছি ভাইয়া, মোট মুনাফা পর্যন্ত বের করেছি। এরপরের নিয়ম হচ্ছে এই যে মোট মুনাফা যদি থাকে, এই মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হয় পরিচালন ব্যয়। আমাদের কি বাদ দিতে হয়? পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। তো এখন আমাদের জানতে হবে এই পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের কি কি আসে। তো এই পরিচালন ব্যয়ের মধ্যে যেগুলো আসে সেগুলোর প্রথমেই তুমি দেখবা এখানে বিক্রয় পরিবহন বা বহি পরিবহন আছে কিনা। দেখো, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি তখন কিন্তু আমরা এখানে বিক্রিত পণ্যের মধ্যে ক্রয় পরিবহনটা আমরা লিখেছিলাম। ক্রয় পরিবহন আসে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, কিন্তু তোমার বিক্রয় পরিবহন বা বহি পরিবহন থাকলে সেটা তোমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবা। তো এরকম আগে দেখবা বহি পরিবহন বা বিক্রয় পরিবহন আছে কিনা, সেটা তোমরা মিডল কলামে বসাবা। আর পরিচালন ব্যয়ের সকল খরচই মূলত মিডল কলামে লিখতে হবে। আর এটার সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকলে সেটা ফার্স্ট কলামে যোগ বিয়োগ করে তারপর মিডল কলামে লিখবা। তো প্রথমে আমরা খুঁজবো কোনো বিক্রয় পরিবহন বা বহি পরিবহন আছে কিনা, সেটা লিখলাম। এবার দেখবা কোনো বেতন আছে কিনা, বেতন থাকলে সেটা লিখবা। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবা, এই যে খরচগুলোর সাথে যদি কোনো বকেয়া খরচ থাকে সেটা যোগ করবা। এই যে দেখো, বকেয়া খরচের সাথে আমি কি লিখেছি এখানে? যোগ। মানে বকেয়া খরচ থাকলে যোগ, আর অগ্রিম খরচ থাকলে এখানে দেখো বিয়োগ লিখেছি। ঠিক আছে, এটা বকেয়া খরচ থাকলে যোগ, আর অগ্রিম খরচ থাকলে কি করবা? বিয়োগ করবা। ঠিক আছে, এই যে বকেয়া খরচ থাকলে যোগ আর অগ্রিম খরচ থাকলে কি করবা? বিয়োগ। আচ্ছা, এরপর এরপর তোমরা এখানে বেতন লিখবা। বেতন লেখার পরে বেতন ধরো সরাসরি দেওয়া আছে, আমরা বেতন লিখলাম। এরপরে দেখো অফিসের ভাড়া, অফিসের ভাড়ার সাথে দেখো বকেয়া ভাড়া আছে, এটা যোগ করবো, আবার অগ্রিম ভাড়া সেটা বিয়োগ করবো। তার জন্য এটা ফার্স্ট কলামে লিখছি। দেখো অফিসের ভাড়া লিখছি, এটার সাথে বকেয়া ভাড়া যোগ করবো দেখি এখানে যোগ করেছি, আর অগ্রিম ভাড়া বিয়োগ করবো দেখি এখানে বিয়োগ করে এখানে অফিসের ভাড়াটা লিখলাম। এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম, কারণ এখানে কোনো বকেয়া থাকলে যোগ করতে হয়, অগ্রিম থাকলে কি করতে হয়? বিয়োগ। এরপর আমাদের দেখো বিদ্যুৎ খরচ থাকলে সেটা লিখবো, অফিস খরচ থাকলে সেটা লিখবো, বার্তা প্রদান করলে এখানে লিখবো, বিক্রয় কমিশন এখানে লিখবো, তারপর স্থায়ী সম্পদের মেরামত লিখবো, ডাক ও তার লিখবো। এরপর আমরা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা যদি শুধু বিজ্ঞাপন থাকে তাহলে মিডল কলামে বসাবো, কিন্তু বিজ্ঞাপনের সাথে কোনো যোগ বিয়োগ থাকলে ফার্স্ট কলামে করবা। যেমন এখানে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের সাথে যদি কোনো পণ্য বিতরণ থাকে, আমরা পণ্য কেন বিতরণ করি? বিজ্ঞাপনের জন্য বিতরণ করি। তাহলে কোনো পণ্য বিতরণ থাকলে সেটা বিজ্ঞাপনের সাথে যোগ করবো। তাহলে এখানে আগে বিজ্ঞাপন লিখলাম, তারপর পণ্য বিতরণের টাকাটা লিখলাম। এরপর বিলম্বিত বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপন থেকে মাইনাস করব। বিলম্বিত বিজ্ঞাপন কি? একসাথে অনেক বছরের বিজ্ঞাপনের টাকাটা দেওয়া। তো ধরো কোনো জায়গায় বিজ্ঞাপনের টাকা দেওয়া আছে 5 বছরের 50,000 টাকা, তুমি কিন্তু হিসাব করতেছো 1 বছরের। তাহলে 1 বছরের যদি হিসাব করো তাহলে তোমার 1 বছরের টাকা কত হবে? 10,000 টাকা। ওই 10,000 টাকা তোমার এখানে এই বছরের খরচ হিসাবে দেখাতে হবে। আর 4 বছর যে 40,000 টাকা, সেটাই তোমার বিলম্বিত বিজ্ঞাপন। সেই বিলম্বিত বিজ্ঞাপন মানে 40,000 টাকা এখান থেকে কি করতে হবে? বাদ দিবে। তো প্রথমে এরকম বিজ্ঞাপন লিখলাম, পণ্য বিতরণ থাকলে সেটা যোগ করবা, বিলম্বিত বিজ্ঞাপন থাকলে সেটা মাইনাস করে যে অ্যামাউন্টটা বের হবে সেটাই তোমার কি ভাইয়া? বিজ্ঞাপন এর টাকা, এই বছরের বিজ্ঞাপনের টাকা। তো এই বিজ্ঞাপনের টাকাটা লিখলাম। লেখার পরে এরপর মণিহারি, আমরা যদি সরাসরি মণিহারি থাকে এখানে লিখবো, কিন্তু মণিহারির মধ্যে যদি কোনো অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি থাকে সেটা বিয়োগ করবা। ঠিক আছে, এই যে মণিহারি থেকে অব্যবহৃত মণিহারি আমরা বিয়োগ করার পরে এই যে টোটাল মণিহারিটা এখানে লিখলাম। এরপর প্যাকিং খরচ আমরা এখানে লিখবো, রপ্তানি শুল্ক লিখবো, ভ্রমণ খরচ লিখবো, বিমা খরচ বা বিমা সেলামি বা বিমা প্রিমিয়াম নামে থাকলে সেটা লিখবো, স্থায়ী সম্পত্তির কোনো অবচয় থাকলে, ইজারা সম্পত্তির অবলম্বন থাকলে, সুনামের অবলম্বন, কমিশন প্রদান, প্রশিক্ষণ ভাতা, ব্যাংক চার্জ, এগুলো থাকলে সব এই মিডল কলামে পরিচালন ব্যয় যাবে। ঠিক আছে, এক কথায় মনে রাখবা, তোমার যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যেগুলো আসে ওইগুলো বাদ যেই ব্যয়গুলা বা একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো আসে সেই ব্যয়গুলোই পরিচালন ব্যয়ের মধ্যে আসে। এই যে সকল পরিচালন ব্যয় আমরা মিডল কলামে লিখতেছি, তাই না? এইভাবে সকল পরিচালন ব্যয় মিডল কলামে লিখবা। লেখার পরে এখানে একটা মোস্ট ঝামেলার বিষয়, সেটা অনাদায়ী পাওনা বা কুইন থাকে, সেটা লেখার নিয়ম কি? পরিচালন ব্যয় তুমি পরিচালন ব্যয় প্রথমেই প্রশ্নের মধ্যে খুঁজবা কোনো পুরাতন অনাদায়ী পাওনা বা পুরাতন কুরিন আছে কিনা।
মানে রেয়ামিলের মধ্যে যেটা কুরিন নামে দেওয়া থাকবে, রেয়ামিলের মধ্যে লেখা থাকবে কুরিন, কুরিন এত টাকা, ওই কুরিনটাই হচ্ছে তোমার পুরাতন অনাদায়ী পাওনা বা পুরাতন কুরিন, সেই কুরিনটা আগে লিখবা সবার আগে। এরপর যোগ দিবা নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন। এই নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন কোথায় থাকবে ভাইয়া? সমন্বয়ে থাকবে। সমন্বয় কি নামে থাকবে? সমন্বয়ে থাকবে দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয় বা 2000 টাকা অনাদায়ী পাওনা অবলোপন করো, এই টাইপের কিছু লেখা, মানে দেনাদার কাছ থেকে কিছু পাবা না এমন কিছু সমন্বয় থাকলে সেটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন। সেটা হচ্ছে এই পুরাতন কুরিনের সাথে যোগ করবা। আর একটা বিষয় ভাই, কুরিন মানে কি সেটা অনেকে বুঝে না, বা অনাদায়ী পাওনা মানে কি। কুরিনটা বা অনাদায়ী পাওনাটা হচ্ছে যে আমরা দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাই, ধরো কোনো দেনাদারের কাছ থেকে আমরা 50,000 টাকা পাই, সেই দেনাদার আমাদের 5,000 টাকা দিবে না, আমরা এরকম মনে করতেছি। অর্থাৎ দেনাদার কাছ থেকে আমরা যেই টাকাটা পাই সেখান থেকে যেই পরিমাণ টাকাটা আমরা পাবো না বলে একটা ধারণা করি, ওই টাকাটাই হচ্ছে আমাদের কুরিন। ঠিক আছে? তো যেটা রেয়ামিলে কুরিন নামে দেওয়া থাকবে, অনাদায়ী পাওনা নামে থাকবে, সেটা আগে লিখবা পরিচালন ব্যয়, এটি সব ফার্স্ট কলামে যোগ বিয়োগ করতে হবে। তারপর নতুন অনাদায়ী পাওনা, সেটা হচ্ছে যোগ করবা। যোগ করার পরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি, সেটাও যোগ করতে হয়। এটা হচ্ছে তোমার হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অ্যাকচুয়ালি সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। এটা কোথায় দেওয়া থাকে ভাইয়া? সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। এইখানে ভুল আছে, এটা হচ্ছে একটু পরিবর্তন হবে, এটা হচ্ছে তোমার সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে? এটা কোথায় দেওয়া থাকে? সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। তো এটা একটু ভুল আছে এখানে, এটা একটু কারেকশন করে নিবা। এটা হচ্ছে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। তো এইখানে আমরা হচ্ছে এখানে এটা এইখানে আমরা বসে দেবো, এটা হচ্ছে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। আর রেয়ামিলে দেওয়া থাকে হচ্ছে পুরাতন কুরিন। ঠিক আছে? পুরাতন কুরিনটা হচ্ছে রেয়ামিলে দেওয়া থাকে। এই প্রশ্নে যে এইটা হচ্ছে, এই যে পুরাতন কুরিনটা হচ্ছে রেয়ামিলে দেওয়া থাকে। ঠিক আছে? এটা আমরা একটু মিলিয়ে নিব। এটাকে একটু ছোট না করে দিলে পরে হচ্ছে অন্য ফন্টের সাথে মিলবে না, তো এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, এটাকে একটু ছোট করে যদি দেই, তো এইভাবে, হ্যাঁ, এটা কোথায় থাকবে? রেয়ামিলে। তো দেখো এইখানে হচ্ছে আমরা পুরাতন কুরিনটা কি করব? লাস্টে মাইনাস করব। এখন দেখো আমার এই যে কুরিনের যে ঝামেলাটা, সেটা লেখার নিয়ম কি? প্রথমে আমরা পুরাতন কুরিন বা অনাদায়ী পাওনা, সেটা হচ্ছে ফার্স্ট কলামে ফার্স্টে লিখবো, এটা রেয়ামিলে দেওয়া থাকবে। অনাদায়ী নতুন অনাদায়ী পাওনা বা কুরিন, সেটা হচ্ছে যোগ করব। আবার যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি, সেটা হচ্ছে এখানে যোগ করবো। আর লাস্টে বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা বা পাওনা সঞ্চিতি বা পুরাতন কুরিন সঞ্চিতি, যেটা হচ্ছে রেয়ামিলে দেওয়া থাকে। তো এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা হচ্ছে সরাসরি প্রশ্নে দেওয়া থাকে না, এটা সমন্বয় কিভাবে থাকে? সমন্বয় বলে কি, অবশিষ্ট দেনাদারের উপরে 5% কুরিন সঞ্চিতি ধরো বা 10% কুরিন সঞ্চিতি ধরো, সেই পার্সেন্টেজটা দেওয়া থাকে। তো এই পার্সেন্টেজটা আমাদের একটা রাফে বের করে নিতে হয়। তাহলে আমি এখন তোমাদের আগে দেখাই এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তোমরা কিভাবে বের করবা। দেখো এটা আমি একটা রাফ করেছি, তোমরা সবসময় মনে রাখবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা নতুন কুরিন সঞ্চিতি বের করার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে দেনাদার লিখবা, দেনাদার লেখার পরে বাদ দিবা বিক্রয় ফেরত থাকলে সেটা বাদ দিবা, অলিখিত বিক্রয় থাকলে যোগ করবা, মাইনাস দিবা নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন, ওই যে যেটা সমন্বয়ের মধ্যে দেওয়া থাকবে, দেনাদার থেকে 2000 টাকা আদায়যোগ্য নয় বা 2000 টাকা অনাদায়ী পাওনা ধরো, এরকম যেগুলো দেওয়া থাকবে ওইটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, ওইটা বিয়োগ করবা। তো দেনাদার, তারপর বাদ বিক্রয় ফেরত, তারপর যোগ অলিখিত বিক্রয়, বাদ দিয়ে দিব নতুন অনাদায়ী পাওনা। এটা বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা বেরোবো ওইটার উপরে তুমি হচ্ছে পার্সেন্টেজ করবা। ধরো 5% ধরতে বললে, এই জায়গায় ধরো 50,000 টাকা বেরিয়েছে, 50,000-এর উপরে 5% ধরবা। তারপরে এই 50,000-এর 5% হচ্ছে 2,500 টাকা, এই 2,500 টাকাই হচ্ছে তোমার নতুন কুরিন সঞ্চিতি। বুঝছো? এই যে এইখানে যে আমার অঙ্কের মধ্যে যে নতুন কুরিন সঞ্চিতি বের করতে বলছিল, এই নতুন কুরিন সঞ্চিতি সরাসরি টাকাটা দেওয়া থাকবে না, এটার সমন্বয় যে থাকবে, সমন্বয় বলবো অবশিষ্ট দেনাদারের উপর 10% বা 5% কুরিন সঞ্চিতি ধরো। এই 5% কোন টাকার উপরে করবা, সেই টাকাটা বের করার নিয়মই হচ্ছে এইখানে। সেই টাকাটা হচ্ছে এই যে এই টাকাটা কিভাবে বের করবা? দেনাদার লিখবা আগে, তার সাথে বাদ দিবা বিক্রয় ফেরত, যোগ দিবা অলিখিত বিক্রয়, মাইনাস দিবা অনাদায়ী নতুন অনাদায়ী পাওনা বা কুরিন, নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন, এটা হচ্ছে তোমরা কি করবা? বাদ দিবা। বাদ দেওয়ার পরে যে টাকাটা বেরোবো ওই টাকার উপরে পার্সেন্টেজ করো, পার্সেন্টেজ করার পর যে টাকাটা বেরোবো ওইটা হচ্ছে
তোমার হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। তো নতুন কুরিন সঞ্চিতি হচ্ছে এইভাবে বের করবা, বের করার পরে এগুলো সব যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা বেরোবো সেটাই হচ্ছে কুরিনের খরচ। সেই খরচটা লিখলে তোমার টোটাল পরিচালন খরচগুলো লেখা হবে। এই সব পরিচালন খরচগুলো যদি তুমি যোগ করো তাহলে এইখানে তোমার হচ্ছে যে অ্যামাউন্টটা বেড়েছে, এই যে সব পরিচালন খরচগুলো যোগ করার পরে যে অ্যামাউন্টটা বেড়েছে এটাই হচ্ছে পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় আমরা কি লিখেছিলাম ভাই, এখানে বাদ দিতে হবে। কার থেকে বাদ দেবে? এই যে মোট মুনাফা বের করছো না, সেই মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয়টা বাদ দিবা। পরিচালন ব্যয় বাদ দিলে যেটা বেরোবে ওইটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ঠিক আছে, তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কি বের হয়? মোট মুনাফা। এখানে যেই বিষয়টা খেয়াল করবা এই কুরিনের বিষয়টা অনেকেই ভুলে যায়, এটা খুব ভালোভাবে খেয়াল করবা। লাগলে ভিডিও টেনে টেনে একই বিষয়ে ভালোভাবে দেখবা। ঠিক আছে, আমি কিন্তু 2বার বলেছি। এরপরে এই পরিচালন মুনাফার সাথে তোমার যেই জিনিসটা যোগ করতে হবে সেটার নাম হচ্ছে অন্যান্য আয়। দেখো এই পরিচালন মুনাফা বের করেছে, এটার সাথে যোগ করবা কি? অন্যান্য আয়। অন্যান্য আয় কি? শিক্ষানবিশ সেলামি হচ্ছে অন্যান্য আয়। দেখো শিক্ষানবিশ ভাতা অন্যান্য ব্যয়, আর শিক্ষানবিশ সেলামি কি ভাইয়া? অন্যান্য আয়। বিনিয়োগের সুদ অন্যান্য আয়, মানে অন্যান্য আয় কি? পরিচালন করা বাদে যে আয়গুলো হয়। শিক্ষানবিশ সেলামি মানে কোনো জায়গায় কিছু শিখছো, সেলামি পাইছো, ঠিক আছে, এটা তাহলে অন্যান্য আয়। তারপর বিনিয়োগের সুদ, বিনিয়োগ করলে ওইটা সুদ পাওয়ার জন্য কোনো পরিচালনা করা লাগে না, তার জন্য এটা হচ্ছে অন্যান্য আয়। প্রাপ্ত ভাড়া অন্যান্য আয়। প্রাপ্ত বাট্টা, দেখো একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এই প্রাপ্ত বাট্টা কিন্তু অন্যান্য আয়ের মধ্যে আসে। তাহলে প্রদত্ত বাট্টা কি অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে? না, প্রাপ্ত বাট্টা অন্যান্য আয় আসে, কিন্তু প্রদত্ত বাট্টা আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখি। কোথায় লিখি ভাইয়া? পরিচালন ব্যয়ের মধ্যে। তোমাকে যদি আমি এইখানে দেখাই, আমরা কিন্তু এই যে বাট্টা প্রদান, এটা কোথায় লিখেছি? আর এটা লিখেছি পরিচালন ব্যয়ের মধ্যে, যে বাট্টা প্রদান। ঠিক আছে, মনে রাখবা বাট্টা প্রদান হইলে সেইটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, আর প্রাপ্ত বাট্টা হইলে সেটা হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে। প্রাপ্ত কমিশন সেটা হচ্ছে আমরা অন্যান্য আয়ের মধ্যে লিখবো, আবার প্রদত্ত কমিশন আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো, প্রদত্ত কমিশন কিন্তু অন্যান্য ব্যয়ের মধ্যে লিখবো না। তারপর প্রাপ্ত লভ্যাংশ অন্যান্য আয় লিখবো, সঞ্চয়পত্রের সুদ অন্যান্য আয় লিখবো, ব্যাংক জমার সুদ অন্যান্য আয় লিখবো, উত্তোলনের সুদ ও অন্যান্য আয় লিখবো, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা অন্যান্য আয় লিখবো। এরকম অন্যান্য আয় সব যোগ করার পরে এইখানে আনবো। এইখানে আনলে মানে এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়ও যোগ করতে হবে। তো এইখানে যোগ করে রেখে দিলাম। যোগ করে রেখে দেওয়ার পরে হচ্ছে তুমি চাইলে এখানে যোগফলটা বের করতে পারো। তাহলে যোগফলটা যদি বের করতে চাও তাহলে কি করবা? এখানে আমরা চাইলে এখানে এইভাবে যোগফলটা বের করে দিতে পারি। ঠিক আছে, যোগফলটা যদি বের করে দিয়ে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু সেটা পারি। ঠিক আছে, এখানে ধরো এটা টোটাল অন্যান্য আয় যোগ করে এখানে নামালাম। এই অন্যান্য মানে সরি টোটাল অন্যান্য আয় আর হচ্ছে পরিচালন মুনাফা আর অন্যান্য আয় যোগ করার পর এই অ্যামাউন্টটা বের হলো। এই অ্যামাউন্টটা বের হওয়ার সাথে এই অ্যামাউন্টটা বের হলে এটার সাথে বিয়োগ করতে হবে অন্যান্য ব্যয়। এর সাথে কি বিয়োগ করতে হবে ভাই? অন্যান্য ব্যয়। ঋণের সুদ অন্যান্য ব্যয়ের মধ্যে প্রথমে আছে কি? ঋণের সুদ, যেটা মিডল কলামে লিখবা। মূলধনের সুদ লিখবা, তারপর বন্ধকি ঋণের সুদ লিখবা, শিক্ষানবিশ ভাতা লিখবা, ব্যাংক জমাতিরিক্ত সুদ লিখবা, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি বা বিবিধ ক্ষতি হলে লিখবা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হলে, এগুলো হচ্ছে সব অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয়গুলো লেখার পর এটা থেকে এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা বেরোবে ওইটাই হচ্ছে নিট মুনাফা। তো তোমার এখানে যে বিশদ আয় বিবরণী এই পর্যন্তই শেষ। যে বিশদ আয় বিবরণীর কথা বলছি এই পর্যন্ত শেষ। আমি যদি আবার প্রথম থেকে বিশদ আয় বিবরণীটা একটু আলোচনা করি, বিশদ আয় বিবরণী আমার প্রথম স্টেপটা হচ্ছে মোট মুনাফা বের করতে হয়। মোট মুনাফা কিভাবে বের করতে হয়? বিক্রয়, এই যে নিট বিক্রয় থেকে বাদ দিতে হয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। এই মোট মুনাফা থেকে বাদ দিতে পরিচালন ব্যয়, এই যে সকল পরিচালন ব্যয়, এই যে সকল পরিচালন ব্যয় এই যে যোগ করার পরে যেই বিক্রয় মোট মুনাফা থেকে এই যে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের পাওয়া যায় কি ভাইয়া? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, ঠিক আছে। এই পরিচালন মুনাফার সাথে যোগ দিবা কি? অন্যান্য আয়। এই অন্যান্য আয়গুলা যোগ দেওয়ার পরে যেটা বেরোইব ওইটা একটা কি? এটাও একটা মুনাফা। এই মুনাফাগুলোর সাথে কি করতে হবে? অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। ওই অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বেরোইব এটাই হচ্ছে নেট মুনাফা। তো তোমার এই জায়গায় এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমার হচ্ছে বিক্রয় প্রথমে, বিশদ আয় বিবরণী প্রথমে কি আসবে, আমরা মোট মুনাফা পর্যন্ত বের করতে হলে কি কি আসবে? বিক্রয় লিখতে হবে, বিক্রয়ের সাথে যেগুলো যোগ বিয়োগ করতে হবে সেগুলো যোগ বিয়োগ করব। এর থেকে বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসবে? তারপর মোট মুনাফা থেকে বাদ যায় পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসবে?
তারপর পরিচালন ব্যয় বাদ দিলে মোট মুনাফা থেকে পাওয়া যায় পরিচালন মুনাফা, ওইখানে অন্যান্য আয় যোগ করতে হবে, অন্যান্য আয়ের মধ্যে কি আসবে, তারপর বাদ দিয়ে দিব অন্যান্য ব্যয়ের মধ্যে কি আসবে। এই বিষয়গুলো এই ছকের মাধ্যমে তুমি মনে রাখবা। এই ছকটার পিডিএফ হচ্ছে আমরা দিয়ে দিব, বা এই শীটটার পিডিএফ আমরা দিয়ে দিব, সেই পিডিএফ দেখে হচ্ছে তোমরা এইগুলো মনে রাখবে, এই লাইনগুলো এই নিয়মগুলো মনে রাখবে, তাহলেই তোমরা পারবা। তো আশা করি বিশদ আয় বিবরণী নিট মুনাফা পর্যন্ত কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে তোমরা আজকের ভিডিওতে খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।